চলন্ত জাহাজের এক কিনারে দাঁড়িয়ে আছি আমি, আর আমার থেকে দু হাত দূরে দাঁড়িয়ে আছে লিসা আর জিমিন। জিতা আর ফিলিক্স ওরা এখনো কেবিনের ভেতরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। সকাল প্রায় 10টা বাজে। আমরা নদীর মাঝখান দিয়ে পাড়ি জমাচ্ছি সুন্দরবনের দিকে। হালকা হালকা রোদ্দুরের তাপ দিয়ে বয়ে চলেছে আমাদের জাহাজ। কিছুক্ষণ ছায়া, আবার কিছুক্ষণ রোদ্দুর এসে লাগছে আমাদের গায়ে। সাথে আসছে খোলা আকাশের নিচে আসা ঠান্ডা ফুরফুরে বাতাস। নদীর চারপাশ দিয়ে কিছুটা দূরত্বে বয়ে চলেছে অসংখ্য ছোট বড় গাছপালা। জাহাজের বাতাসে উঠছে সবার চুল, সাথে আমারও। বিষয়টা একটু নড়বড়ে লাগলেও অসম্ভব সুন্দর একটা মুহূর্ত। আমার ভাবনার মাঝখানে লিসা বলে উঠল, ওই যে মিস লাউড স্পিকার। লাউড স্পিকার নামটা শুনতেই লাফ দিয়ে উঠলাম আমি। হাই রে, কোনোভাবে জাংকুক স্যার চলে আসলো নাকি? কিন্তু না, সামনের দিকে তাকিয়ে লিসাকে দেখে চোখ বড় বড় করে তাকালাম আমি। একটু রেগে গিয়ে বলে উঠলাম, কি বললি তুই? কেন, তুই শুনতে পাসনি লাউড স্পিকার বলেছি? আবারও তুই আমাকে লাউড স্পিকার ডেকেছিস? আরো ডাকবো লাউড স্পিকার, লাউড স্পিকার, তোর নিকনেম লাউড স্পিকার বলেই চেঁচাতে লাগলো লিসা। লিসাকে এতবার এই নাম ধরে ডাকতে দেখে মেজাজ বিগড়ে গেল আমার। একটু রেগে বলে উঠলাম, তবে রে দাঁড়াতে আজকে তোর একদিন কি আমার কতদিন দাঁড়াতে দেখাচ্ছি বলে দৌড়াতে লাগলাম আমি। আর আমাকে এভাবে দৌড়াতে দেখে লিসাও দৌড়াতে লাগলো। পুরো জাহাজ জুড়ে আমি আর লিসা দৌড়াতে লাগলাম। আর জিমিন সহ বাকিরা হেসে উড়িয়ে দিচ্ছে বিষয়টা। জিমিনের হাতে আমার ক্যামেরা, হয়তো কিছু ফটো সে তুলে রাখবে। এদিকে লিসা দৌড়াতে দৌড়াতে চলে আসলো জাংকুক স্যারের ক্যাবিনের কাছে। লিসা জাংকুক স্যারের ক্যাবিনটা জাস্ট টপকে সামনে গেল, এরই ভেতর থেকে জাংকুক স্যার রুমের দরজা খুলে বের হয়েছে। আচমকা জাংকুক স্যারকে ক্যাবিন থেকে বেরিয়ে যেতে দেখে ঘাবড়ে গেলাম আমি। কিন্তু এই মুহূর্তে নিজের দৌড়ানোটাকে থামানোর ক্ষমতা আমার নেই, তাই যা হয় তাই হলো, ধাপ করে পড়ে গেলাম আমি জাংকুক স্যারের উপর। অন্যদিকে জাংকুক এমন কিছু হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না, তাই আচমকা সে তার গায়ের উপর পড়তে এসে সেও তাল সামলাতে না পেরে পড়ে যায় তার গায়ের উপরে। ঘটনাটা হুট করে ঘটে যাওয়াতে উপস্থিত সবাই জাস্ট হা করে তাকিয়েছিল ওদের দিকে। আর জিমিন ছিল তার ঠিক পেছনে, যার ফলে তার হাতে থাকা ক্যামেরায় ক্লিক করতেই উপস্থিত হওয়া দৃশ্যটি ক্যাপচার হয়ে গেল তার ক্যামেরায়। ভয়ে কাচুমাচু হয়ে তাকিয়ে আছে আমি জাংকুক স্যারের দিকে। উনি চোখ লাল করে তাকিয়ে আছে আমার দিকে, যা দেখে আরো ভয় পেয়ে গেছি আমি। তোর কেন যে বারবার ওনার সাথে এসব উল্টোপাল্টো ঘটনা ঘটে বুঝি না। এখন কি করি আমি? লজ্জায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই সব ঘটনার জন্য ওই লিসা দায়ী। একবার ওকে আমি শুধু হাতের কাছে পাই, তারপর মজা দেখাবো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বিশ্বাস করুন স্যার, আমি ইচ্ছে করে কিছু করিনি স্যার বলে উঠে পড়লাম আমি উঠতেই জাংকুক স্যারও উঠে দাঁড়ালেন। তারপর বললেন, তোমার চোখ কোথায় থাকে? হ্যাঁ, সবসময় এত গরুর মতো লাফালাফি করো কেন তুমি? এরকম হাজারটা কথা বলে বকা দিতে লাগলেন জাংকুক স্যার। আর আমি শুধু মাথা নিচু করে ওনার কথাগুলো শুনছিলাম। আর জাংকুক স্যারের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে লিসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছে বিষয়টাতে। কিন্তু তে ছাড়া পেতেই যে তার কপালে শুনি আছে এটা বুঝতে বাকি নেই লিসার, কিন্তু এই মুহূর্তে মজা লাগছে তার। আর এইদিকে সবার তে হেনস্থা হতে দেখে মজা নিল, মজা নিতে পারছে না আইও। তার মোটেও ভালো লাগে না তুই কেন বারবার জাংকুক স্যারের কাছে চলে যায়। রাগে তার চোখ গরম হয়ে যায়, লাল হয়ে যায়। তারপর সে সেখান থেকে সরে আসে। পাক্কা আধ ঘন্টা বকাবকি করে থামলেন জাংকুক স্যার। জাংকুক স্যারের চুপ হয়ে যাওয়াতে আমি জোরে জোরে শ্বাস নিয়ে বলে ফেললাম, থ্যাংক ইউ স্যার, আমি এখন যাই। এদিকে জাংকুক ভাবছে, কেমন মেরে বাবা, এতক্ষণ বকা দিলাম তারপরে কোনো ক্ষোভ নেই, উল্টো এমন ভাব নিচ্ছে যেন কিছুই হয়নি। জাংকুক কিছুটা ক্ষিপ্ত মেজাজ নিয়ে বলল, সরো তো সামনে থেকে। জি স্যার বলেই সাইড দিলাম জাংকুক স্যারকে। আর আমার কাছে জাংকুক স্যার বলে উঠলেন, তুমি আর কোনোদিনও ঠিক হবে না লাউড স্পিকার বলেই হনহন করে চলে গেলেন উনি। আর আমি হাঁ করে তাকিয়ে রইলাম। আজও বুঝলাম না সবাই খালি ঠিক হবো না ঠিক হবো না ঠিক হবো না বলে কেন, আমি কি ঠিক নাই? বলে সামনের দিকে তাকালাম, দেখলাম লিসা হাসছে। যা দেখে ওর দিকে তাকিয়ে বললাম, তুই এখনো হাসছিস? দাঁড়া তোর দেখাচ্ছি মজা বলে আবারও দৌড়াতে নিলাম আমি। মুখ ভার করে দাঁড়িয়ে আছে লিসা এখনো, কারণ কয়েক ঘন্টা আগে ওকে প্রচুর মেরেছি, উদুম টালানি যাকে বলে। আমাদের জাহাজ থেমেছে অনেকক্ষণ হয়েছে, কিন্তু স্যাররা বললো এখন আমরা ভ্রমণে বের হব না। সারাদিন জাহাজে কাটিয়ে বিকালে নৌকা ভ্রমণের মাধ্যমে আমরা পৌঁছাবো সুন্দরবনের বিখ্যাত জামতলা সমুদ্র সৈকতে। আর কালকে সকালে বনের উদ্দেশ্যে পাড়ি জমাবো। অনেকেই বলেছিল আগে বনে যেতে তারপর সমুদ্র, বাট স্যারেরা মানতে নারাজ। শেষমেশ কিছু মানুষকে নিরাশ করে আমরা পাড়ি জমাবো সমুদ্রের উদ্দেশ্যে। বিকালে সমুদ্র সৈকত ভ্রমণ খুব সুন্দর হয়ে থাকে, তাই এই ব্যবস্থা। ফোনের রিংটনে ঘোর কাটলো আমার।
ফোনটা তুলে দেখলাম ভাইয়া। ভাইয়ার নাম দেখে মুচকি হেসে রিসিভ করলাম আমি। হ্যালো ভাইয়া, কেমন আছিস বোন? খুব ভালো, তোমরা? আমরাও আছি। তোরা পৌঁছেছিস তো বনু? অনেকক্ষণ হয়েছে। নিশ্চয়ই খুব মজা করছিস। হাসলাম আমি, তারপর বললাম একটু একটু, খুব লাফালাফি করবি না। আর শোন, ভালোভাবে থাকবি কিন্তু বেশি দুষ্টুমি করবি না। আর কোনো কিছু দরকার পড়লে জাঙ্কুককে বলিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চিন্তা করো না তুমি। তোকে ছাড়া ভালো লাগছে না, তা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে রে। আমি তো বাসা থেকে বের হয়েছি জাস্ট কয়েক ঘন্টা আগে ভাইয়া, এখনই এমন বলছো? আমি মরে গেলে তখন কি করবে? আচমকা তের মুখে এমন কথা শুনে নিজে রেগে যায় সুগা। এটা কি বললি তুই? এসব কথার জন্য আর না শুনি। এই ভাইয়া মজা করছিলাম আমি, রেগে যাচ্ছ কেন? তুই জানিস তোর জন্য কতটা টেনশনে আছি আমি, তার উপর তোরা এইসব কথাবার্তা। সরি ভাইয়া, আর বলবো না, এইসব কথা যেন আর না শুনি। ঠিক আছে ভাইয়া, এখন বলো আম্মু কেমন আছে? আর আপু কিছু জানে না তো? সব ঠিক আছে। সরি বললাম তো, তারপরও রেগে আছো। তুই এমন কেন বলতো? সরি ভাইয়া, আমার নদুস নদুস ভাইয়া তার লাভ করলে না, আমি সরি। তে কথা শুনে হাসলো সুগা, তারপর বলে উঠলো হইছে হইছে, আর বলতে হবে না, আমি আর রাগ করে নেই। এই তো আমার মিষ্টি ভাইয়া, এখন তাহলে রাখি ভাইয়া, ডাকছে আমাকে। ঠিক আছে রাখিস, ভালো থাকিস। ঠিক আছে ভাইয়া, তোমরাও। ঠিক আছে বলে কেটে দিল সুগা। ভাইয়ার ফোন কেটে দিতে মুচকি হেসে বললাম আমি, আসলে ভাইয়াটা আমার বড্ড ভালোবাসে। দুপুরে লাঞ্চ সেরে আমরা সবাই একে একে পাড়ি জমালাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। পরপর কয়েকটা নৌকা ঠিক হলো আমাদের জন্য। একে একে সবাই নৌকায় উঠে বসলো। এখন আমাদের পালা। আমাদের নৌকায় জাঙ্কুক স্যার আর টাকলা স্যার, সাথে আয়ু আর ওর দুজন বন্ধু, আর কাই ভাইয়া আর কাই ভাইয়ার কিছু বন্ধু। আমরা 5 জন একে একে সবাই উঠে বসলাম নৌকায়। শেষে বাদ পড়লাম শুধু আমি আর আয়ু। আমরা আগেই পা বাড়ালাম নৌকার উদ্দেশ্যে। আমার সামনে হাত বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক স্যার, কারণ উনি সবাইকে নৌকায় উঠতে সাহায্য করছে। আমিও হালকা হেসে হাত বাড়িয়ে দিলাম ওনার দিকে। কিন্তু হঠাৎ কি হলো, কারো পায়ের সাথে বেজে পড়ে নিতে গেলাম আমি। সাথে সাথে আমার হাত ধরে টেনে উনি আমাকে ওনার বুকের সাথে মিশিয়ে নিল। ঘটনাটা আচমকা হওয়াতে আমি ভয়ে ঘাবড়ে গেলাম, কারণ আমি আরেকটু হলেই নদীর মাঝখানে পড়ে যেতাম। আর নদীর ঢেউয়ের স্রোত যে কোথায় নিয়ে যেত আমাকে তা কে জানে। কিছুটা ভয়ে আমিও জাঙ্কুক স্যারের শার্টের হাতাটা খামচে ধরে ফেললাম। কেন জানি না, 1 মিনিটের জন্য হলেও বুকের ভেতরে কেমন মোচড় দিয়ে উঠলো আমার। কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে রইলাম আমি জাঙ্কুক স্যারকে ধরে। হঠাৎই ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলো কেউ, কি করছিলে তুমি? এই মাত্র কি হয়েছে তা বুঝতে পারছো তুমি? কণ্ঠ শুনে বুঝতে পেরেছি জাঙ্কুক স্যার বকছে আমায়, বাট এই মুহূর্তে তেমন কোনো অনুভূতি পাচ্ছি না আমি। কিছুক্ষণ চুপ থাকতেই জাঙ্কুক স্যার বলে উঠলো, কি হলো, কথা বলছো না কেন? আমি আস্তে আস্তে চোখ তুলে তাকিয়ে বলে উঠলাম, বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না, হঠাৎ মনে হলো কারো পায়ে। আর কিছু বলার আগে আয়ু বলে উঠলো, চুপ থাকতো, তুই এসব তোর বেখেয়ালের জন্য হয়েছে। সারাদিন শুধু লাফালাফি আর ফরফর করিস, এইমাত্র কি হতো তোর সাথে জানিস? সব তোর দোষ, তোর কারণেই হয়েছে এরকম। আয়ুর কথা শুনে জাঙ্কুক স্যার বকতে শুরু করলো আমায়। জাঙ্কুক স্যারের বকুনি শুনে টাকলা স্যার বলে উঠলো, হয়েছে জাঙ্কুক, আর বকো না, ভুল হয়ে গেছে। টাকলা স্যারের কথা শুনে জাঙ্কুক স্যার থামলো, তারপর জোরে জোরে শ্বাস ফেলে নিজের রাগ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সে।